আমরা এই দাবির পক্ষে অনড় রয়েছি। আমরা সুস্পষ্ট ঘোষণা ব্যতীত কোনোভাবে এই জায়গা ছেড়ে যাব না। 3 দফা আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। সব পক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস উপদেষ্টা মাহফুজের। যমুনা পাড়ে নিজ গ্রামের শিক্ষার্থী শাম্বের দাফন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ শোক, বন্ধ থাকবে ক্লাস পরীক্ষা। ঢাকার 2 সিটিতে বসছে 19টি পশুর হাট, প্রস্তুতি চলছে পুরো দমে। ঈদের আগের 3 দিন সহ 5 দিন চলবে বেচাকেনা, ভালো দামের আশায় খামারিরা। যখন সবাই বলে যে ব্রোকেন ফ্যামিলি, এটা আসলে কষ্টদায়ক। জয়েন্ট ফ্যামিলিটা একটা ব্লেসিংস। 51বর্তী পরিবার এখন শুধুই স্মৃতি। ভাঙছে পারিবারিক বন্ধন, উদ্বেগ উৎকণ্ঠায় তরুণরা। পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। এবং এবার কাতারের সঙ্গে 20,000 কোটি ডলারের চুক্তি যুক্তরাষ্ট্রের। বিক্রি করবে 160টির বেশি জেট বিমান। ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে সহযোগিতা করবে দোহা, আশা ট্রাম্পের। সকালের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। 3 দফা আদায়ে অনড় অবস্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা জানান, সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট বক্তব্য না আসা পর্যন্ত রাজপথ থেকে সরবেন না। ছাত্রছাত্রীরা বলেন, আন্দোলন চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় সরকারের। যে কোনো যৌক্তিক দাবির বিষয়ে সরকার কথা বলতে প্রস্তুত জানিয়ে তথ্য উপদেষ্টা বলেছেন, তার উপর হামলাকারীরা জুলাই যোদ্ধাদের কেউ নয়। 3 দফা দাবি আদায়ে দিনভর আন্দোলনের পর রাতেও রাজপথ থেকে সরেননি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পাশের রাস্তা কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। বুধবার রাতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে বৈঠক শেষে আন্দোলনে অনড় অবস্থানের কথা জানিয়ে শিক্ষার্থীরা ঘোষণা দেন, সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট বক্তব্য না আসা পর্যন্ত কর্মসূচি চলবে। উপদেষ্টার উপর বোতল ছুঁড়ে মারার ঘটনায় দায় নেবে না জানিয়ে শিক্ষার্থীরা বলেন, আন্দোলন চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় সরকারের। কোনোভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের দিকে রক্তচক্ষু দিয়ে তাকাবেন না, বাঁকা চোখ দেখাবেন না। আমাদের এই দাবি, আমরা এই দাবির পক্ষে অনড় রয়েছি। আমরা সুস্পষ্ট ঘোষণা ব্যতীত কোনোভাবে এই জায়গা ছেড়ে যাব না। তবে বোতল নিক্ষেপের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন শিক্ষকরা। সমস্যা সমাধানে সরকার আন্তরিক হবে বলে প্রত্যাশা তাদের। আমাদের অবস্থান কর্মসূচি আমাদের এখনো চলছে এবং এটা চলবে যতক্ষণ না আমরা আমাদের দাবি মানার সুস্পষ্ট কোনো রূপরেখা না পাবো, ততক্ষণ আমাদের এই অবস্থান কর্মসূচি এখানে চলবেই। আমাদের দাবি 3টা, ঠিক আছে, কিন্তু আমাদের সবার মতামত একটাই, আমরা দাবি আদায় করব, দেন এখান থেকে হচ্ছে যে আমরা এখান থেকে সরে যাব। প্রশাসন অন্যায় অবিচারভাবে আমাদের উপর যত হামলা করুক, আমরা আমাদের দাবি আদায় করে এখান থেকে সরব। যে কোনো যৌক্তিক দাবির বিষয়ে সরকার কথা বলতে প্রস্তুত জানিয়ে তথ্য উপদেষ্টা বলেছেন, তার উপর হামলাকারীরা জুলাই যোদ্ধাদের কেউ নয়। আন্দোলনকারীদের মাঝ থেকে যারা হামলা করেছে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা খুঁজে বের করা উচিত বলে মন্তব্য করেন মাহফুজ আলম। 3টি দাবির যৌক্তিকতা আছে কি নেই এটা শিক্ষা মন্ত্রণালয় বিচার করে দেখবে এবং আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয় আবাসন সংকট আছে, এটা আমাদের সরকার এটা সুনজরে দেখবে এবং যে বাজেট আছে আগামী বাজেটে তারা বলার চেষ্টা করেছেন আগামী বাজেটে যাতে তাদের আবাসন ভাতা 70% করা হোক, সেটা কত % করা যায় এটা আলোচনা সাপেক্ষ। এদিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে বোতল নিক্ষেপের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপি নেতারা। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ তাদের ফেসবুক পেজে মাহফুজ আলমের উপর শারীরিক লাঞ্ছনার নিন্দা জানিয়ে এটাকে বর্বরতা বলে আখ্যায়িত করেছেন। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এদিকে সাম্য হত্যার প্রতিবাদে ক্যাম্পাসে মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। বুধবার সন্ধ্যায় টিএসসি থেকে শুরু হওয়া এই মিছিল ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। বক্তারা বলেন, এই হত্যাকাণ্ডের সম্পূর্ণ দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের। বিশ্ববিদ্যালয় পরিচালনায় ভিসি ব্যর্থ উল্লেখ করে অবিলম্বে তার ও প্রক্টরের পদত্যাগও দাবি করেন তারা। সকালের সময় আরো থাকছে,
টাকার অঙ্কে বাজেট বাড়লেও নামমাত্র বরাদ্দ মৎস্য প্রাণী সম্পদ খাতে। এবার ভর্তুকি বাড়ানো ও সহজ শর্তে ঋণ সুবিধা চালুর দাবি। কাঁচামালের শুল্ক জটিলতা। রাজধানীতে এবার কোরবানির পশুর হাট বসবে 19টি। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 9টি এবং উত্তর সিটি কর্পোরেশনে 10টি স্থান নির্ধারণ করে দরপত্র আহ্বান করা হয়েছে। ঈদের আগের 3 দিন সহ 5 দিন চলবে পশু বেচাকেনা। থাকবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। হাট পরিচালনায় নিয়মের ব্যত্যয় ঘটলে ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ। সানবীর রূপলের রিপোর্ট। কোরবানির ঈদের বাকি আছে 1 মাসেরও কম। এরই মধ্যে রাজধানীতে পশুর হাট বসানোর প্রস্তুতি নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। হাট ইজারা দিতে আহ্বান করা হয়েছে উন্মুক্ত দরপত্র। আদালতের নিষেধাজ্ঞায় এবার হাটের তালিকা থেকে বাদ পড়েছে আফতাবনগর এবং মেরাদিয়া পশুর হাট। উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাবের খালি জায়গা, সাদেক হোসেন খোকা মাঠের খালি জায়গা সহ দক্ষিণ সিটিতে 9টি হাট বসবে। অন্যদিকে গাবতলী স্থায়ী পশুর হাট এবং বসিলা, মিরপুর, খিলক্ষেত, বাড্ডা সহ উত্তর সিটিতে হাট বসবে 10টি। শান্তি শৃঙ্খলা বজায় রেখে যারা পাবেন, পাওয়ার ক্ষেত্রে খুবই নিউট্রাল থাকবে। আমরা তো পলিটিক্যাল পার্টি না। 9টা হাটের বিষয়ে আমাদের ইতিমধ্যে টেন্ডার কার্যক্রম হয়েছে। যেগুলি সরকারি নির্ধারিত মূল্যের পাবো বা তার চেয়ে বেশি হবে, যেগুলি হবে না সেগুলি আমরা সেকেন্ড এবং থার্ড ফেজে যে মূল্যায়ন করার চেষ্টা করব। দ্বিতীয় পর্যায়ের দরপত্রের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে 27 মে পর্যন্ত। এরপর সর্বোচ্চ দরদাতাদের চূড়ান্ত করা হবে। নিয়মকানুন মেনে হাট পরিচালনার ক্ষেত্রে কঠোর অবস্থানে থাকবে সিটি কর্পোরেশন। একদম ট্রান্সপারেন্ট ওয়েতে এগুলো হবে, বিডিং হবে। যারা পাবেন তাদের উপরে আমরা কড়াকড়ি নির্দেশনা দিয়ে রাখছি যে ময়লা যেন না করে, রাস্তায় যেন এগুলো না ফেলে। এগুলো যিনি সিলেক্টেড হবেন তারা এইগুলো মেনটেন করে এই হাটগুলো মেনটেন করবেন এবং কোনো অবৈধ হাট আমরা হইতে দিব না। প্রাথমিক পর্যায়ে যে টেন্ডারটা ফ্লোট করেছিলাম সেখানে যে সাবমিশন হয়েছে সেখানে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো রাজনৈতিক কোনো প্রভাব আমরা অনুভব করি নাই। নির্ধারিত স্থানে হাট পরিচালনা ছাড়াও বর্জ্য ব্যবস্থাপনায় জোর তদারকি করবে নগর কর্তৃপক্ষ। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। কোরবানির পশু প্রস্তুতে ব্যস্ত যশোরের খামারিরা। তবে এবার খরচ বেড়েছে দ্বিগুণেরও বেশি। এ কারণে বন্ধ হয়ে গেছে অনেক খামার। গত বছরের চেয়ে এবছর পশুর সংখ্যা কমেছে অন্তত 13,000। তবে প্রাণী সম্পদ বিভাগ বলছে কোরবানির পশুর সংখ্যা কমলেও স্থানীয় চাহিদা পূরণ হবে। জুয়েল মৃধার পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। 1 মাসেরও কম সময় আছে ঈদুল আজহার। 2 সপ্তাহ পর শুরু হবে কোরবানির পশুর হাট। বর্তমানে পশুগুলো হৃষ্টপুষ্ট করতে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। তবে যশোরে দিন দিন কমছে গবাদি পশুর খামারের সংখ্যা। খামারিরা বলছেন লালন পালনে খরচ বেড়েছে অনেক। বর্তমানে বাজার মূল্যে পশু বিক্রি করলে তেমন লাভ হচ্ছে না। এই কারণে অনেকে খামার করা ছেড়ে দিয়েছেন। এমনকি আগামী ঈদুল আজহায় পশুর ন্যায্য মূল্য পাওয়া নিয়ে আশঙ্কায় তারা। খাদ্য খাবারের এত দাম, মানুষ গরু পোষার কোনো নেই। সব গরু পুষলে সবার লস। এখন বর্তমান সময় পশুপালন করা খুবই একটা ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ ব্যবসা হয়ে গেছে। এবছরে সবচেয়ে বেশি যেটা সমস্যা ফেস করেছি সেটা হলো খাদ্যদ্রব্যের দাম তো ঊর্ধ্বগতি, এর থেকেও বেশি সমস্যা হয়েছে বিচালিতে। প্রাণী সম্পদ বিভাগ বলছে কোরবানির পশুর হাটের জন্য গত বছরের তুলনায় এবছর অন্তত 13,000 পশু কম প্রস্তুত করা হচ্ছে। তবে বর্তমানে যে পরিমাণ লালন পালন হচ্ছে তাতে স্থানীয় চাহিদা মিটবে। খামারের সংখ্যা হয়তো কিছুটা কমে যেতে পারে, কিন্তু এখানে আমাদের প্রত্যেকবারই উদ্বৃত্ত থাকে। একবারও আমরা প্রত্যাশা করছি প্রায় 18,000-এর প্লাস আমাদের এখানে ছাগল এবং গরু দিয়ে উদ্বৃত্ত থাকবে। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে কোরবানির জন্য যশোরে প্রায় 96,000 পশুর চাহিদা রয়েছে। তার বিপরীতে প্রস্তুত করা হচ্ছে 1,14,574টি পশু। গত বছর এই সংখ্যা ছিল 1,26,851টি। সময় সংবাদ, যশোর। আন্তর্জাতিক পরিবার দিবস আজ। এক সময়ের একান্নবর্তী পরিবার কাঠামো ভাঙতে ভাঙতে এখন একক কিংবা ডিজিটাল ফ্যামিলিতে পরিণত হয়েছে, যেখানে প্রযুক্তির সহায়তায় যোগাযোগ রক্ষার মাধ্যমে বন্ধন ধরে রাখার চেষ্টা করছেন সদস্যরা। সমাজ বিশ্লেষক বলছেন আধুনিক জীবনে পরিবারের সঙ্গে খাপ খাইয়ে নেয়াতে বর্তমান প্রজন্মের মাঝে উদ্বেগ উৎকণ্ঠাই বেশি দেখা যাচ্ছে। রৌনক নিয়ন্তার রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ওমর ফারুক।
একটু ফাঁকা জায়গা পেলেই যে শহরে আকাশচুম্বী ভবন উঠে যায়, সে শহরের ঠাস বুনোটের ভিড়ে শিশুটির অপেক্ষা মা বাবার জন্য। হ্যালো বাবা, তুমি কোথায়? তুমি কখন আসবে? জীবিকার তাগিদে যারা ব্যস্ত কর্মক্ষেত্রে সন্তানের দেখাশোনার জন্য অনেকটা বাধ্য হয়েই শরণাপন্ন হচ্ছেন গৃহকর্মী। আবার কিছু পরিবারে দায়িত্বটা বর্তাচ্ছে নানি দাদিদের কাঁধে। সামর্থ্যের সবটুকু নিংড়ে দিয়ে মানুষ করছেন ছেলে মেয়ের সন্তান। ভালো লাগে আর কি, আমার কোনো কষ্ট মনে হয় না। ওকে নিয়ে ও আমার বন্ধুর মতো। নাতনির জন্য যদি আমার জীবনটাও চলে যায় তাতেও আমি খুশি, তবু ওরা ভালো থাক। আবার হয়তো কেউ শৈশবেই হারিয়েছে তার পারিবারিক বন্ধন, তাদের একাকী জীবনযাত্রায় খোঁজ নেয়ারও যেন থাকে না কেউ। আমি আমার মেয়েকে তার পড়াশোনা থেকে শুরু করে তার যে সামাজিকতা বলেন, তার যে আদার মেনটেন্যান্স বলেন, সব কিছুই কিন্তু করছি, যেটা ঠিক যৌথ পরিবারেও হচ্ছে। কিন্তু তা হওয়া সত্ত্বেও যখন সবাই বলে যে ব্রোকেন ফ্যামিলি, এটা আসলে কষ্টদায়ক এবং পীড়াদায়ক। এই সমাজ বিশ্লেষক বলছেন, আধুনিক সমাজে পরিবারের সঙ্গে খাপ খাইয়ে নেয়াতেই বর্তমান প্রজন্মের উদ্বেগ উৎকণ্ঠা বেশি। বিশেষ করে মা বাবা উভয়েই কর্মজীবী হলে এই সংকট আরও তীব্র হয়। তার যে পার্টনার, সে এটার সঙ্গে অভ্যস্ত না, সে হয়তো অন্যভাবে মানুষ হয়েছে এবং সে তার সেই স্বাধীন চেতা যে মনোভাব, সেটার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে না। প্রযুক্তির আধিপত্যে পারিবারিক ব্যবস্থা ভাঙতে ভাঙতে একক থেকে কোনো দেশে ডিজিটাল ফ্যামিলিতে রূপান্তরিত হয়েছে, যেখানে সদস্যরা আলাদা জায়গায় অবস্থান করলেও নানা প্ল্যাটফর্মের সহযোগিতায় যোগাযোগ রক্ষা করেন। বিপরীতে কিছু পরিবার এখনো ধরে রেখেছে একান্নবর্তিতা। আমার মতো শান্তি, এটা গর্ব করার কথা না। অনেক মায়ের, আমার তো আশেপাশে আরো মা আছে, ছেলেরা আছে, এটা অনুতাপ থাকে। সারাদিন যে যার কর্মস্থানে থাকি, কর্মস্থানের শেষ পর্যায়ে এসে আমরা সবসময় বাড়িতে আসার একটা উদ্গ্রীব থাকি যে কখন গিয়ে সবাই মিলিত হব। সময়ের সাথে সাথে একান্নবর্তী পরিবার এখন শুধুই স্মৃতি। যৌথ পরিবারের একসঙ্গে থাকা, খাওয়া, হই হুল্লোড়, আনন্দ উল্লাসের মজাই অন্যরকম। আর এত একক পরিবারের মাঝেও সেই যৌথ পরিবারের ঐতিহ্য ধরে রেখেছে এই পরিবারটি। পুরান ঢাকার এই পরিবারের জ্যেষ্ঠ সদস্যরা বলছেন, এত জটিলতার শহরেও ভাঙনের ঢেউ লাগতে দেননি। বটগাছের মতো আগলে রেখেছেন সবাই সবাইকে। বাবা মারা যাওয়ার পর আমার বড়দা এই পরিবারের দায়িত্ব নেয়। জয়েন্ট ফ্যামিলিটা একটা ব্লেসিংস, এটা আসলে সবার ভাগ্যে এটা হওয়ার সম্ভব না। এটা শুধুমাত্র হয় যে যাদের গার্ডিয়ান লেভেল থেকে স্ট্রিক্টনেস থাকে তাদের জন্যই এইটা সম্ভব। যৌথভাবে থাকতে গেলে পারস্পরিক বোঝাপড়া ও ত্যাগের মনোভাব থাকা জরুরি বলেও মনে করছেন এই পরিবার। বোঝাপড়াটা থাকা দরকার। আমি বড় বলে যে আমি আপনার কাছ থেকে শিখতে পারবো না সেটা না। বাচ্চা সারাদিন রেখে যাচ্ছি, আমি কোনো চিন্তা করতে হচ্ছে না আমার, দিন শেষে দেখি ওরা ভালো আছে, এটাই হচ্ছে বড় পাওয়া। রুটি করলে একজন তো সবজি কাটে বা সবজিটা করা হয়, খাবার থেকে শুরু করে সবকিছুই আমরা ভাগাভাগি করে করি। কিছু ক্ষেত্রে সন্তানদের ওপর শৃঙ্খলার বিষয়টি চাপানো এবং অতিরিক্ত কঠোরতাই পরিবারের দূরত্ব বাড়ার অন্যতম কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা। সেই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমের বদলে সন্তানদের বেশি সময় দিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলারও পরামর্শ তাদের। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। আসছে বাজেটে প্রাণী ও মৎস্য সম্পদের উন্নয়নে ভর্তুকি বাড়ানো ও সহজ শর্তে ঋণ সুবিধা চালুর দাবি জানিয়েছেন এই খাতের ব্যবসায়ীরা। এতে একমত কৃষি অর্থনীতিবিদরাও। বলছেন, ভর্তুকির পুরোটাই শস্য খাতে না দিয়ে এদিকেও নজর দেওয়ার সময় এসেছে। মাছ মাংসের দাম কমাতে ফিডের কাঁচামাল আমদানিতে শুল্ক জটিলতা নিরসনের দাবিও এসেছে। ফরহাদুর রহমানের রিপোর্ট। শস্যের পাশাপাশি আমিষ উৎপাদনে বাংলাদেশ এখন অনেক দেশের কাছে উদাহরণ। মিঠা পানির মাছ আহরণে বিশ্বে আমাদের অবস্থান দ্বিতীয়, আর মুরগি উৎপাদনে দক্ষিণ এশিয়ায় তৃতীয়। এক দশকে গবাদি পশুর উৎপাদন বেড়েছে 142%-এরও বেশি। কৃষি খাতে মৎস্য ও প্রাণী সম্পদের অংশগ্রহণ বাড়লেও এই খাতে শস্যের তুলনায় বরাদ্দ, ভর্তুকি ও ঋণ সুবিধা তেমন নেই, যা দিন দিন বাড়িয়ে দিচ্ছে উৎপাদন খরচ। কখনো সমান হচ্ছে, কখনো লস হচ্ছে, সেক্ষেত্রে খামার টিকায় রাখা মুশকিল। বারে বারে আমরা ডিলারদের কাছে জিম্মি হয়ে যাচ্ছে। বাচ্চা তো বেশি দামে উঠাইতে হয়, ফিটের দাম বেশি, ফিট বাকি নিয়ে আসি। ফিড উৎপাদনকারীরা বলছেন, দেশীয় কাঁচামাল কিনতে মধ্যবর্তী স্তরের ভোগান্তি ও আমদানিতে উচ্চ শুল্কের চাপে রয়েছে তারা, যার প্রভাব পড়ছে বাজারে। সাধারণ ভোক্তাকে যদি আপনি কম দামে মাংস, দুধ, মাছ, মুরগি, ডিম খাওয়াইতে চাই, খাবারের দাম কমানোর বিকল্প নেই। টিডিএস, এআইটি, ভিডিএস এগুলো প্রত্যাহার না করলে খাবারের দাম কমানো সম্ভব না। ফার্মাররা বাধ্য হয় অনেক সময় মধ্যস্বত্বভোগীদের কাছ থেকে ফিড নেওয়া, তাদের কাছে খাবার মুরগি বিক্রি করা, কৃষককে স্বল্প সুদে
ঋণের ব্যবস্থা করতে হবে। টাকার অঙ্কে বাজেটের আকার বাড়লেও সবশেষ 5 অর্থ বছরে 4 বারই কৃষি খাতে বরাদ্দ ছিল গড়ে মোট বাজেটের 5.5%। এর মধ্যে মৎস্য প্রাণী সম্পদ উপখাত পেয়েছে নামমাত্র বরাদ্দ। এমন বাস্তবতায় সামগ্রিক কৃষিতে বিরাট অবদান রাখা এই উপখাতে বরাদ্দ ভর্তুকি বাড়ানোর তাগিদ কৃষি অর্থনীতিবিদদের। কৃষি মন্ত্রণালয়ে যেমনি ভর্তুকি আলাদাভাবে দেওয়া হয়, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের ক্ষেত্রে সেটা রাখা হয়। মৎস্য প্রাণী সম্পদ ক্ষেত্রে যে উপকরণের ব্যবহার করা হয় এগুলোর দাম বেড়ে যায়, বিশেষ করে খাদ্যের দাম অনেক বেড়ে গেছে। এই ক্ষেত্রে যদি ভর্তুকি দেওয়া হয় তাহলে দামটা কমবে এবং সাধারণ মানুষ সেটা ভোগ করার সুযোগ পাবে। অর্থ মন্ত্রণালয়ের সূত্র বলছে, আগামী বাজেটে কৃষিখাত সংশ্লিষ্ট 5 মন্ত্রণালয়ের জন্য 48,000 কোটি টাকা বরাদ্দ রাখা হতে পারে, যেখানে ভর্তুকি থাকতে পারে 18,000 কোটি টাকা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রংপুর নগরীর বেতপট্টি এলাকার একটি দোকান থেকে প্রায় 100 ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে। দোকানে কর্মচারীদের ব্যস্ত রেখে কৌশলে চুরি করেন 5 নারী। ঘটনার পর ওই এলাকার দোকানগুলোর নিরাপত্তাহীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ী নেতারা। এদিকে অপরাধীদের ধরতে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। তারিকুল ইসলামের ছবিতে রেদওয়ান হিমেলের রিপোর্ট। বুধবার দুপুর 12:30টায় রংপুর নগরীর লক্ষ্মী জুয়েলার্সে প্রবেশ করেন 5 নারী। গয়না দেখার নামে তারা কালক্ষেপণ ও কর্মচারীদের ব্যস্ত রাখেন। এক পর্যায়ে কৌশলে স্বর্ণের স্টক বাক্সটি নিয়ে সটকে পড়েন। স্বর্ণ খোয়া যাওয়ার বিষয়টি বিকেল 3টার দিকে সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হন দোকানের মালিক। জানান, চুরি হওয়া বাক্সে 100 ভরিরও বেশি স্বর্ণালংকার ছিল। প্রশাসন যদি আপনাদের শনাক্ত করতে না পারে তাহলে ভবিষ্যতে স্বর্ণ ডিপার্টমেন্টে থাকবে না, কারণ এই ডিপার্টমেন্টের যদি আজকে আমি আজকে ক্ষতিগ্রস্ত হয়েছি, আরেকজন ক্ষতিগ্রস্ত হবে। আমরা এটার সুস্থ একটা তদন্তের মাধ্যমে আমরা জিনিসটা যদি উদ্ধার করতে পারে প্রশাসন, আমাদের জন্য খুবই ভালো হবে এই জিনিসটা, যেহেতু আমাদের কাছে ফুটেজ আছে। এই ঘটনায় মার্কেট এলাকায় নিরাপত্তাহীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ী নেতারা। এদিকে অপরাধীদের ধরতে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এটা একটা প্রতারণা, কঠিন চক্র, এখানে কেউ না কেউ এর সঙ্গে জড়া আছে। এই জন্য আমি প্রশাসনের কঠিনভাবে এটার ব্যাপারে হস্তক্ষেপ চাচ্ছি। এই বিষয়ে আমরা একটা লিখিত অভিযোগ পেয়েছি, আমাদের টিম এবং আমরা সকলে এই বিষয়ে কাজ করছি। আমরা পরবর্তীতে আসামি ধরার ব্যাপারে আমরা তৎপর। শিগগিরই তদন্ত করে চুরি হওয়ার স্বর্ণালংকার উদ্ধার ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে রংপুর জুয়েলারি অ্যাসোসিয়েশন। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। সকালের সময় আরো থাকছে। খুলনায় অস্তিত্ব সংকটে 22টি নদী, বন্ধ হচ্ছে একের পর এক নৌপথ। বাণিজ্য ব্যবসা বাণিজ্যে ভাটা, পানি প্রবাহ নিশ্চিতে পরিকল্পিত উদ্যোগ নেওয়ার 8 বছর পর চালু হলো গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের 3 নম্বর পাম্প। এর মাধ্যমে চাহিদা মোতাবেক সেচ সুবিধা দেয়া সম্ভব হবে বলছেন সংশ্লিষ্টরা। কর্তৃপক্ষ বলছে, নির্দিষ্ট সময়ের মধ্যে পানি পৌঁছে দেয়া হবে ফসলি মাঠে। এতে আর সেচ সংকট হবে না। বাবুল হোসেনের ছবিতে SM রাশেদের রিপোর্ট। 1954 সালে প্রায় 4 লাখ হেক্টর জমিতে সেচ সুবিধা দিতে চালু হয় গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প। গত 8 বছর আগে বন্ধ হয়ে যায় প্রকল্পের 3 নম্বর পাম্প। এরপর থেকে সৃষ্টি হয় সেচের পানির সংকট। বিপাকে পড়েন কৃষক। গত 2 বছর আগে পাম্পটি মেরামতের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড ও জাপানের ইবারা কর্পোরেশন। সংস্কার শেষে 14 মে আবারও চালু করা হয় পাম্পটি। তবে এই পাম্পের পানি প্রকল্প এলাকায় যেতে সময় লাগবে 3 দিন। এর মাধ্যমে জিকে প্রকল্পের সেচ সংকট অনেকাংশে কমবে বলে মনে করেন কৃষক। এখন 3 মাস পাই এবার হচ্ছে বছরে, কিন্তু 6 মাস পানি পরে আমাদের সুবিধা হয়। বিভিন্ন ধরনের ক্ষেত খামার হয়, পানির অভাব হয়, কিন্তু আমরা সবসময় পানি পাই না। সরকারের কাছে দাবি যে নিয়মিত পানিটা যেন দেওয়া হয়, তাহলে আমরা উপকৃত হব। এখন থেকে কৃষকের চাহিদা অনুযায়ী সেচের পানি সরবরাহ করা হবে বলে জানায় কর্তৃপক্ষ। এই পাম্পটি চালুর ফলে আমাদের যে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের যারা কৃষক রয়েছেন তারা এখন নিরবিচ্ছিন্নভাবে পানির সরবরাহ পাবেন এবং ভবিষ্যতে আমরা এই পাম্পের মাধ্যমে আমরা ইরিগেশন অব্যাহত রাখতে পারব। কর্তৃপক্ষের তথ্য মতে জিকে সেচ প্রকল্পের 3 নম্বর পাম্পটির সংস্কার ব্যয় হয় 12 কোটি টাকা। SM রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। নাব্য হারিয়ে অস্তিত্ব সংকটে খুলনা অঞ্চলের অন্তত 22 নদী। এর প্রভাবে গত 1 দশকে এই অঞ্চলে নৌরুট কমেছে 15টিরও বেশি। এতে নৌপথে প্রতিনিয়ত কমছে পণ্য পরিবহন, বাড়ছে খরচ, ফলে মুখ থুবড়ে পড়েছে নদী নির্ভর অর্থনীতি।
পরিকল্পিত উদ্যোগে নদী খনন সহ উজান থেকে পানি প্রবাহের জন্য ব্যবস্থা গ্রহণের পরামর্শ বিশেষজ্ঞদের। আব্দুল হালিমের ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। খুলনার বটিয়াঘাটা উপজেলার শোলমারী নদী চর পড়ে এখন মৃতপ্রায়, অথচ বছর ৫ আগেও এই নদী দিয়ে দেশের বিভিন্ন স্থানে বড় নৌযানে পাট, সার, সবজি সহ বিভিন্ন পণ্য পরিবহন হতো। নদী থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন স্থানীয়রা। এই নদীতে ১১০ হাত পর্যন্ত পানি ছিল, মানে কাছে দিয়ে বালি উৎপাদন করে নদীটা শেষ করে ধ্বংসের পথে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার তথ্য বলছে বিভাগের অন্তত ২২টি নদী অস্তিত্ব সংকটে। এর মধ্যে খুলনার ময়ূর, ভৈরব, হামকুড়া, কাজীবাছা, যশোরের টেকা, কুমার, হরিহর, ঝিনাইদহের বেতনা, কুষ্টিয়ার কালীগঙ্গা, সাতক্ষীরার ইছামতি অন্যতম। এসব নদীর বেশিরভাগেই নৌযান চলাচল বন্ধ হয়ে গেছে। সরু নদীতে পণ্যবাহী জাহাজে দুর্ঘটনাও ঘটছে মাঝে মধ্যেই। ফলে গত ১ দশকে এ অঞ্চলে ২ নদীবন্দর নোয়াপাড়া ও খুলনায় পণ্য পরিবহন কমে এসেছে অর্ধেকে। আমাদের অনুরোধ, এই নদী যেগুলো আছে সেইগুলো দ্রুত সময়ের ভিতর এগুলোকে সুন্দরভাবে ড্রেজিং করে আমাদের ব্যবসার উপযোগী করা। বিশেষজ্ঞরা বলছেন এ অঞ্চলের নদীকেন্দ্রিক অর্থনীতি বাঁচাতে পরিকল্পিত উদ্যোগে ড্রেজিং এর পাশাপাশি উজান থেকে পানি প্রবাহের ব্যবস্থা করতে হবে। গঙ্গাতে আমরা এখনো যতটুকু পানি পাই ৩৫,০০০ কিউসেক পাই, তার থেকে ১০ থেকে ১৫,০০০ কিউসেক খুলনা অঞ্চল, যশোর অঞ্চলকে দিলে এখানকার নদীগুলো আবার জীবিত হয়ে উঠতে পারে। আর বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বলছে নদীবন্দরগুলোর উন্নয়ন ও মৃত নদী বাঁচাতে বড় ধরনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বিআইডব্লিউটিএ এবং নৌপরিবহন মন্ত্রণালয় তথা সরকারের পক্ষ থেকে বিভিন্ন রকমের প্রকল্প নেওয়া হচ্ছে। মৃত প্রায় নৌপথগুলো আবার পুনরুদ্ধারের জন্য সরকারের পরিকল্পনা আছে। বর্তমানে খুলনা থেকে 5টি রুটে জাহাজে পণ্য পরিবহন হয়। নৌরুটের এসব নানা সমস্যায় বাধ্য হয়ে এ অঞ্চলের ব্যবসায়ীরা সড়ক পথে পণ্য পরিবহনে ঝুঁকছেন, যেখানে খরচ ৩ গুণেরও বেশি, আর যার প্রভাব পড়ছে পণ্যের মূল্যেও। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। সুপেয় পানির তীব্র সংকট মেহেরপুর পৌরসভায়। এলাকাবাসী বলছেন পৌরসভার পাইপলাইন থেকে যে পানি মিলছে তা অতিরিক্ত আয়রন ও দুর্গন্ধযুক্ত। এ কারণে অতিরিক্ত খরচ করে নলকূপ স্থাপন করতে হচ্ছে। অথচ ২০১৯ সালে একটি পরিশোধনাগার নির্মাণ হলেও তা চালু হয়নি। বেনিয়ামিনের রিপোর্ট। পৌরসভার সংযোগ লাইনে নেই পানি, বাধ্য হয়ে নলকূপ স্থাপন করে পানি উত্তোলন করতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা। মেহেরপুর পৌরসভায় দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। বাসিন্দারা পানির বিল পরিশোধ করলেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। এলাকাবাসী বলছেন পৌরসভার পাইপলাইন থেকে যে পানি মিলছে তা অতিরিক্ত আয়রন ও দুর্গন্ধযুক্ত। এ কারণে অতিরিক্ত খরচ করে নলকূপ স্থাপন করতে হচ্ছে। লাইনে পানি আমরা পাচ্ছি না, লাল আয়রনে কল জাম হয়ে যাচ্ছে। যেহেতু পানি পাচ্ছি না সেহেতু আমাদের মোটর নিতে বাধ্য হয়েছি আর কি। তারা লাইন কর্তনও করেনি, কোনো বিকল্প ব্যবস্থাও করেনি। চালু হলে আমাদের স্থানীয় মানুষ কিছু কর্মসংস্থান বাড়বে। আমরা চাই যে জিনিসটা আর হোক, রানিং হোক। এদিকে পানি সংকট নিরসনে ২০১৯ সালে ৯ কোটি টাকা ব্যয়ে একটি পরিশোধনাগার নির্মাণ হলেও তা চালু হয়নি। দিনের পর দিন পড়ে থেকে নষ্ট হচ্ছে যন্ত্রাংশ। এজন্য পৌরসভা কর্তৃপক্ষকে দুষছে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ। পরিপূর্ণভাবে সার্ভেটা করা উচিত ছিল। পরিপূর্ণভাবে হয়ে থাকে তো ভালো, যদি না হয়ে থাকে তাহলে সম্পূর্ণ ক্ষতি কিছু কাজ করতে হবে। দীর্ঘদিন ব্যবহার যদি লিকেজ হয়ে থাকে তাদেরকে সারাতে হবে। তবে শিগগিরই নতুন পানি পরিশোধনাগারটি সংস্কার করে চালুর আশ্বাস পৌর কর্তৃপক্ষের। বিভিন্নভাবে প্রজেক্ট অফিসে বা ডিপিএস এর হেড অফিসে যোগাযোগ করে বিভিন্ন মাধ্যমে রিজেনারেশন করে এটাকে আমরা সচল রাখার চেষ্টা করছি। পানি সংকট নিরসনে কারিগরি ব্যক্তিসমূহ যে পরামর্শ দিয়ে থাকবেন সেটি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। এই জানার প্রেক্ষিতে এই পৌরসভার যে পানির কিছুটা সংকট রয়েছে সে সমস্ত পানির সংকট নিরসনে কার্যকরী উদ্যোগ গ্রহণ করব। মেহেরপুর পৌরসভায় প্রতিদিন পানির চাহিদা ১২,০০০ ঘনমিটার থাকলেও সরবরাহ করা হচ্ছে ৫,০০০ ঘনমিটার। বেনিয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। প্রায় ১ বছর ধরে ওষুধ সংকটে ভুগছে খুলনার মা ও শিশু কল্যাণ কেন্দ্র। ফলে এখানে প্রসূতি সেবার জন্য ভর্তি হওয়া নারীদের প্রয়োজনীয় ওষুধ দিতে পারছে না প্রতিষ্ঠানটি। এতে বিপাকে পড়েছেন দরিদ্র রোগী ও তাদের স্বজনেরা। আব্দুল হালিমের ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট।
খুলনার একমাত্র সরকারি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ওষুধ রাখার স্টোরের বেশিরভাগ অংশ এভাবে ফাঁকা পড়ে রয়েছে। প্রায় 1 বছর ধরে প্রসূতিদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে রোগীর পরিবারকে। হাসপাতাল সূত্রে জানা যায়, চলতি বছরের প্রথম 4 মাসে কেন্দ্রটিতে সন্তান জন্ম দিয়েছেন 330 জন মা। এর মধ্যে 246 জন নর্মাল ডেলিভারি ও 42 জনের সিজারিয়ান ডেলিভারি হয়েছে। সেবা নেওয়া সকলের সরকারিভাবে যাবতীয় ওষুধ প্রাপ্তির কথা থাকলেও সরবরাহ না থাকায় বিপাকে পড়েছেন তারা। এতে দরিদ্র ও অসহায় মানুষ আর্থিকভাবেও সমস্যায় পড়ছেন। আমরা আশায় আসি যে কিছু সাশ্রয় হওয়ার জন্য, তাই সে তো দেখি যে ওষুধ নাই। আমার মাসে 30টা আয়রন 30টা ক্যালসিয়াম লাগে, সেখানে আমি 10টা আয়রন 10টা ক্যালসিয়াম পাইছি। যাদের মধ্যে সামর্থ্য নেই তাদের জন্য এই ব্যবস্থাটা করা উচিত, যেন তারা সুযোগ সুবিধা পায় সবকিছু। এদিকে শুধু ওষুধ সংকট নয়, এই স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত উন্নয়ন ও আউটসোর্সিং খাতে কাজ করা নার্স সহ 7 জনের বেতন মিলছে না গেল 11 মাস। মানবিক সংকটে রয়েছেন তারাও। ভিজিট আসছিল অফিসাররা, তারা এসে বলছিল যে এই মাসের প্রথম সপ্তাহের ভিতরে বেতন চলে আসবে, কিন্তু এখন পর্যন্ত বেতন আসেনি। রেগুলারই বেতন পাইতাম, বরাদ্দ থাকলে আমরা বেতন পাইতাম, এখন বেতন পাচ্ছি না 1 বছর যাবৎ। দ্রুত সমাধান প্রয়োজন জানিয়ে চিকিৎসকরা বলছেন, ইনডোরের ওষুধ শেষ হওয়ার পাশাপাশি আউটডোরের ওষুধও শেষের দিকে। আর দ্রুতই সমাধান হবে বলে আশা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তার। আউটডোরের রোগীদের জন্য ওষুধ আছে, কিন্তু সেটা হলো জুলাই মাস পর্যন্ত। জুলাই মাসের পরে ওটা শেষ হয়ে যাবে, এরপরে কি হবে আর যায় না। তাদের বিষয়টা আমাদের কর্তৃপক্ষ এবং সরকার অবগত আছেন। আমরা আশা করতেছি শীঘ্রই এই বিষয়টা সমাধান হবে। গর্ভবতী মা ও নবজাতক শিশুদের চিকিৎসার জন্য 1970 সালে খুলনার স্যার ইকবাল রোডে যাত্রা শুরু হয় মা ও শিশু কল্যাণ কেন্দ্রের। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। তীব্র গরমে অতিষ্ঠ ঝিনাইদহের জনজীবন। এর মধ্যে বেশিরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই পর্যাপ্ত ফ্যান। এতে ভোগান্তিতে শিক্ষক শিক্ষার্থীরা। গত কয়েকদিনে শিক্ষার্থী উপস্থিতি কমে গেছে বলে জানান শিক্ষকরা। শিগগিরই ফ্যানের ব্যবস্থার পাশাপাশি শুধু মর্নিং শিফট চালু রাখার দাবি সংশ্লিষ্টদের। লোটাস রহমান সোহাগের রিপোর্ট। ঝিনাইদহের মুরারিদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেণীকক্ষে নেই পর্যাপ্ত ফ্যান। গরমে বেহাল দশা কোমলমতিদের। গত কয়েকদিন ধরে খুলনা বিভাগের উত্তরাঞ্চলে মাঝারি থেকে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পর্যাপ্ত ফ্যান না থাকায় ভোগান্তিতে পড়েছে শিক্ষক শিক্ষার্থীরা। গরমের কারণে শিক্ষার্থী উপস্থিতি কমে গেছে বলে জানান শিক্ষকরা। শিগগিরই ফ্যানের ব্যবস্থার পাশাপাশি মর্নিং শিফট চালু করার দাবি সংশ্লিষ্টদের। আমাদের খুবই কষ্ট হয় আর গা খুব ঘামে। বাড়ি যাতে গরম লাগে, কেন বসে থাকলে গা ঘেমে যায়, কারেন্ট চলে যায়, ফ্যান নষ্ট হয়ে গেছে। অনেক সময় বমি করছে, আমাদের অনেক সমস্যা হচ্ছে। ডিমটি ভেঙে গেছে, আসলে এর মেরামত করা সম্ভব না। কি হয়েছে, বাচ্চা অসুস্থ, জ্বর এসছে, ঠান্ডা লেগেছে, এরকম। বাজেট সংকটের কারণে বৈদ্যুতিক ফ্যান কম। দুপুরের সময় যদি আমাদের স্কুল শেষ করে দেওয়া যায় তাহলে বাচ্চাদের অনেক ছেলেমেয়েদের অনেক সুবিধা হয়। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। এই বেল্টের জন্য আলাদা কোনো টাইম শিডিউল করতে পারেন কিনা সেটা আমরা অনুরোধ করব। যদি হয় সেটি হলে আমাদের এলাকার ছেলেমেয়েদের জন্য খুব ভালো হবে। পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা নেই, সেগুলোতে আমাদের সিলিপ ফান্ডের যে বরাদ্দ আছে সেখান থেকে যতটা সম্ভব আমরা এটা মেকআপ করার চেষ্টা করব। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য মতে ঝিনাইদহের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 907টি আর শিক্ষার্থীর সংখ্যা 1,67,401 জন। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। চুয়াডাঙ্গা পৌরসভা এবং জেলার জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ 3 চাকার যান। যত্রতত্র যাত্রী তোলায় যানজটের সৃষ্টি হচ্ছে। এমনকি এসব যানের চালক অনভিজ্ঞ হওয়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। তবে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। মাহফুজ মামুনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সড়ক জুড়ে 3 চাকার যানবাহনের দাপট। যত্রতত্র থামিয়ে করা হচ্ছে যাত্রী ওঠানামা। চুয়াডাঙ্গা পৌরসভার সব সড়কে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা, ইজি বাইক এবং নসিমন করিমন। যত্রতত্র যাত্রী তোলায় সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। এলাকাবাসী বলছেন, এসব যানের চালক অনভিজ্ঞ হওয়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
বেসরকারি সংস্থা নিরাপদ সড়ক চাইয়ের তথ্য মতে 2024 সালে চুয়াডাঙ্গায় 173টি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 97 জন, যার মধ্যে বেশিরভাগই এসব অবৈধ যানের কারণে। জাতীয় মহাসড়কে এসব যান চলাচলে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকলেও তা মানছে না কেউই। এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন কোনো কাজ করছে না বলে অভিযোগ পৌরবাসীর। অবৈধ যানবাহনের কারণে আমাদের সাধারণ যে চলাফেরা, সেই চলাফেরায় রাস্তাঘাটে আমাদের বিঘ্ন ঘটছে। যাত্রী তুলছে, এতে জনসাধারণ খুবই হয়রান হচ্ছে। যেখান থেকে অবৈধ যানবাহন তৈরি হচ্ছে সেই উৎপাদনের স্থান বন্ধ করতে হবে। তবে ট্রাফিক পুলিশের দাবি, অবৈধ যান চলাচলে অভিযান অব্যাহত আছে। আর পৌর কর্তৃপক্ষ বলছে, শিগগিরই লাইসেন্স দিয়ে মাত্র 1000 অটোরিকশা পৌরসভায় চলাচলের অনুমতি দেয়া হবে। চেকপোস্ট, অভিযান এবং ত্রুটিপূর্ণ গাড়িগুলোতে সবসময় ব্যবস্থা নিয়ে থাকি এবং এটা চলমান আছে। 1000 গাড়ি যদি এট এ টাইমে চলে, সেখানেও যানজটের সৃষ্টি হতে পারে। ভিন্ন কালার দিয়ে এভাবে চালনা করা যায় কিনা এই বিষয়ে আমরা আলোচনা করছি। সড়ক বিভাগের তথ্য মতে চুয়াডাঙ্গা পৌরসভা এবং জেলার জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে প্রায় 30,000 অবৈধ যানবাহন চলাচল করে। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। এবার কাতারের সঙ্গে 20,000 কোটি ডলারের চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার দেশটিতে সফরে গিয়ে 160টির বেশি বিমান বিক্রির চুক্তি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি দুই দেশের প্রতিরক্ষা ব্যবস্থা উন্নীতকরণে চুক্তিবদ্ধ হন কাতারের আমির ও ট্রাম্প। পরে রাষ্ট্রীয় নৈশভোজে দুই নেতা আলোচনা করেন ভূরাজনৈতিক নানা ইস্যু নিয়ে। সৌদি আরবে 2 দিনের সফর শেষে স্থানীয় সময় বুধবার মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতারে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তাকে রাজকীয় অভ্যর্থনা জানান দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এরপর দোহায় দ্বিপক্ষীয় বৈঠকে বসেন দুই নেতা। এ সময় ভূ রাজনৈতিক নানা বিষয়ে আলোচনা করেন তারা। একই দিন 20,000 কোটি ডলারের চুক্তি করেন মার্কিন প্রেসিডেন্ট ও কাতারের আমির। এর আওতায় শতাধিক বোয়িং কেনার চুক্তি করেছে কাতার এয়ারওয়েজ। পাশাপাশি দুই দেশের প্রতিরক্ষা ব্যবস্থা উন্নতিকরণে চুক্তিবদ্ধ হন তারা। চমৎকার কিছু সময় কাটিয়েছি। আমরা বিশ্ব পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। রাশিয়া এবং ইউক্রেন নিয়ে কথা হয়েছে, যেখানে কাতার অসাধারণ ভূমিকা রেখেছে। আমরা ইরান নিয়েও আলোচনা করেছি। আমার মনে হচ্ছে কোনো না কোনো ভাবে এটা সমাধান হবেই। চুক্তি স্বাক্ষরের পর দুই দেশের সম্পর্ক এখন অন্যত্র মাত্রায় পৌঁছেছে। এই ঐতিহাসিক সফরের জন্য মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ। পরে লুসাইল শহরে কাতারের নৈশভোজে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানেও তিনি ইরানের সঙ্গে পরমাণু বৈঠক নিয়ে কথা বলেন। আশা প্রকাশ করেন কাতারের সহায়তায় দেশটির সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো যাবে। কাতার সফর শেষে সংযুক্ত আরব আমিরাতে যাবেন ডোনাল্ড ট্রাম্প। সেখানেই তার এবারকার মধ্যপ্রাচ্য সফর শেষ হওয়ার কথা রয়েছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। মুস্তাফিজুর রহমানকে নিয়ে তার দল দিল্লি ক্যাপিটালস আনুষ্ঠানিক ঘোষণা দিলেও কিছুই জানে না বিসিবি। আইপিএল খেলতে অনাপত্তি পত্রের জন্য আবেদন করেননি কাটার মাস্টার। আরব আমিরাত সিরিজের স্কোয়াডে থাকায় দিল্লির পরের ম্যাচ খেলতে পারবেন না এই পেসার। এই সিরিজ শেষেও ভারত যেতে পারবেন কিনা তা নিশ্চিত নয়। আইপিএল নিয়ে বাংলাদেশিদের আগ্রহ যখন শূন্যের কোটায়, তখন আলোড়ন তুললেন মোস্তাফিজুর রহমান। নিলামে অবিকৃত কাটার মাস্টারকে ফ্রেজার ম্যাকগার্গের বদলি হিসেবে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। টাইগার ক্রিকেটারদের মধ্যে রেকর্ড সর্বোচ্চ 6 কোটি রুপিতে মোস্তাফিজ মাতাবেন এবারের আসরের বাকি অংশ। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিশ্চিত করেছে এই ফ্র্যাঞ্চাইজি। আইপিএল এর অফিসিয়াল ওয়েবসাইটে দেয়া হয়েছে এক বিবৃতিও। 2 ম্যাচ টি-20 সিরিজ খেলতে যখন দেশ ছাড়ছেন, তখনই এমন খবর পেলেন বাংলাদেশি পেসার। তবে আইপিএলে মোস্তাফিজের দল পাওয়ার ব্যাপারে কতটুকু জানে বিসিবি? যে কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে হলে অনাপত্তিপত্র নিতে হয় বোর্ডের কাছ থেকে। মোস্তাফিজুর রহমান আইপিএল এর জন্য আবেদন করেননি এনওসি পেপারের। বোর্ডও ওয়াকিবহাল নয় এ ব্যাপারে। এনওসির ব্যাপারে আমরা কোনো আবেদন পাই নাই। ফর্মাল অ্যাপ্রোচ আসতে হয়, আলোচনা হচ্ছে হয়তো বিভিন্ন জায়গায় পাইয়ে, বাট ফর্মালি আমরা পাইনি। এর ব্যাপারে সিদ্ধান্ত হয় নাই। মোস্তাফিজ এখন পর্যন্ত টিমের সাথেই আছে। বোর্ড এখনো কোনো সিদ্ধান্ত হয় না এটার ব্যাপারে।
অর্থাৎ বিসিবির দাবি সত্যি হলে কোনো ধরনের অনুমতি না নিয়েই আইপিএল খেলতে সম্মতি জানিয়েছেন মোস্তাফিজ। অথচ একই ক্রিকেটার আছেন আরব আমিরাত সিরিজের স্কোয়াডে। দলের সঙ্গে একই দিনে দেশ ছেড়েছেন এই বোলার। আরব আমিরাত সিরিজে মোস্তাফিজের বদলি না নেওয়া হলে খেলতে হবে 2 ম্যাচের টি-20 সিরিজ। সেক্ষেত্রে 17 আর 19 মে দেশের হয়ে 2 ম্যাচ খেলে ভারতে যেতে পারেন এনওসির ব্যবস্থা করে। এবারের মৌসুমে দিল্লির বাকি 3 ম্যাচ, পয়েন্ট টেবিলের 5-এ থাকা দলটার পরের ম্যাচ 18 তারিখ। আছে প্লে অফের হিসেব নিকেশও। আরব আমিরাত সিরিজ খেললে দিল্লির পরের ম্যাচটাও মিস করবেন ফিজ। বাংলাদেশি পেসারের জন্য সে অপেক্ষা করবে কিনা এই ফ্র্যাঞ্চাইজি, সেটাও বড় প্রশ্ন। সাব্বির মিথুন, সময় সংবাদ। অবশেষে ক্রিকেটে ফিরতে যাচ্ছেন সাকিব আল হাসান। সব ঠিক থাকলে পিএসএল-এ লাহোর কালান্দার্সের হয়ে বাকি ম্যাচগুলোতে মাঠে নামবেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। সময় সংবাদে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন সাকিব। সবশেষ গেল বছর নভেম্বরে আবুধাবি টি10-এ খেলেছিলেন বাঁহাতি অলরাউন্ডার। গেল 20 মার্চ সুখবর পান সাকিব আল হাসান। বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হন সাবেক টাইগার অধিনায়ক। এরপর থেকে অপেক্ষা কবে আবার চিরচেনা 22 গজে ফিরবেন মিস্টার 75। বাংলাদেশ দলে আপাতত কোনো ফরম্যাটেই তিনি বিবেচনায় নেই। তারপরও ক্রিকেট যে রক্তে মিশে আছে সে আর কতদিনই বা দূরে থাকতে পারে মাঠ থেকে। পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে লম্বা সময় পার করে সাকিব চলে যান দুবাই। ক্রিকেটে ফিরতে ব্যক্তিগত উদ্যোগে শুরু করেন অনুশীলনও। অবশেষে সুখবর পেলেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। ভারত পাকিস্তান সংঘাতের পর 17 মে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ, যেখানে লাহোর কালান্দার্স দলে ডাক পেয়েছেন সাকিব। সব ঠিক থাকলে প্রায় 6 মাস পর ক্রিকেটে ফিরছেন সাকিব। এর আগেও 3 মৌসুম সাকিব খেলেছেন পিএসএল-এ। 2015-16 আসরে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টি-20 লিগে অভিষেক হয় করাচি কিংসের হয়ে। এরপর পেশোয়ার জালমির হয়ে খেলেন আরও 2 মৌসুম। এবার নতুন দলের হয়ে খেলার অপেক্ষায় সাকিব আল হাসান। দারুণ একটা রেকর্ডও নিজের নামে করে নেওয়ার সুযোগ আছে সাকিবের সামনে। দীর্ঘ ক্যারিয়ারে 444টি স্বীকৃত টি-20 খেলেছেন এই অলরাউন্ডার। উইকেট শিকার করেছেন 492টি। আর 8 উইকেট পেলেই ব্রাভো, সুনীল নারায়ণ, ইমরান তাহির ও রশিদ খানের পর পঞ্চম বোলার হিসেবে স্বীকৃত টি-20তে 500 উইকেট শিকার করবেন সাকিব। দীর্ঘদিন মাঠের বাইরে থাকা সাবেক নাম্বার 1 অলরাউন্ডারও নিশ্চয়ই চাইবেন এই সুযোগে এলিট লিস্টে নিজের নাম তুলতে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ শুরুর আগে জমকালো কনসার্ট আয়োজনের পরিকল্পনা করছে বাফুফে, জানিয়েছেন কম্পিটিশনস কমিটির সদস্য তাজওয়ার আওয়াল। এছাড়াও ম্যাচের বিরতির সময় চোখ ধাঁধানো লেজার শোর পরিকল্পনা নিয়েও এগুচ্ছে বাফুফে। তবে সংস্কার কাজ শেষ হয়ে এলেও নতুন করে সমস্যা তৈরি হয়েছে পূর্ব পাশের গ্যালারির ছাউনি নিয়ে। সামান্য বৃষ্টিতেই গ্যালারিতে পানি ঢুকে নষ্ট হচ্ছে পরিবেশ। একে তো লম্বা সময় পর জাতীয় স্টেডিয়ামে ফিরছে ফুটবল, তার উপর এই মাঠেই হবে হামজা চৌধুরী আর সমিত সোমের হোম অভিষেক। দেশের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ এই ম্যাচটি আরও বিশেষ করতে নানা উদ্যোগ বাফুফের। পরিকল্পনা আছে খেলা শুরুর আগে অনুষ্ঠিত হবে একটি কনসার্ট, যেখানে অংশ নেবেন সব দেশি শিল্পী। মধ্যবিরতিতে চোখ ধাঁধানো লেজার শো রাখতে চান আয়োজকরা। মেবি একটা স্কাই ড্রপ হতে পারে, কি হবে এটা আমরা জানি না এখনো, বাট এটা মেবি ফাহাদ ভাই আরও ভালো বলতে পারবে। ইন দ্য মিন টাইম স্টেডিয়ামের ভিতরে আমাদের একটা কনসার্ট হবে, প্রি গেম কনসার্ট হবে, আর হাফ টাইমে একটা লেজার শো বা একটা মিউজিক্যাল শো করবো আমরা। এটা এএফসি গাইডলাইন্সের ভিতরে থাকবে, বিকজ আমরা জানি আমরা ফ্লাড লাইট বন্ধ করতে পারবো না। ফ্লাড লাইট বন্ধ করলে ফ্লাড লাইটকে রিস্টার্ট করতে সময় লাগে। সংস্কার কাজ শেষ পর্যায়ে থাকলেও জাতীয় স্টেডিয়ামে পুরনো বিপত্তি। পর্যাপ্ত শেড না থাকায় বৃষ্টিতে পূর্ব পাশের গ্যালারির বেহাল অবস্থা। পানি ঢুকে এই অংশ হয়ে উঠেছে ব্যবহার অনুপযোগী। ম্যাচ চলার সময় এই পাশের দর্শকদের জন্য যা হতে পারে প্রধান সমস্যা। আমাদের কমিটির মাধ্যমে কথা বলে দেখবো কি করা যায়। মোস্টলি শেড চেঞ্জ করা ইম্পসিবল ব্যাপার এখন, বিকজ আমাদের কোনো কনস্ট্রাকশন কাজ করা বা কোনো কিছু খোলা লাগানো আমাদের এফসি পারমিশন লাগবে, যে এফসিকে আমাদের 22 তারিখের ভিতরে জানাতে হবে সব রিপোর্ট, টেস্টিং রিপোর্ট এবং ফায়ার সেফটি রিপোর্ট দিয়ে। যদি পানি পড়ে ওখানে আমরা চেষ্টা করবো ইমিডিয়েটলি একটা টেম্পোরারি সলিউশন দিতে, যেন যদি জুনে 10 তারিখে বৃষ্টি পড়ে ওই
সাইটটা যেন এফেক্টেড না হয়। তবে সুখবর হলো সংস্কারের পর ফুটবল পিচের ড্রেনেজ ব্যবস্থায় এসেছে পরিবর্তন। ভারী বৃষ্টি হওয়ার পরও আউটফিল্ড থেকে পানি সরে গেছে বেশ দ্রুত। ভারী বৃষ্টির পরেও কিন্তু আমাদের ফিল্ড পানি অবজর্ভ করতে পেরেছে, প্লাস ড্রাই থাকতে পেরেছে। সো আমরা বিশ্বাস করি যেটা অতীতে আমরা দেখেছি ফ্লাডিং হয়ে যেত, খেলা চালাতে পারতাম না, খেলার মাঝখানে বল আটকে যেত, এটা ইনশাল্লাহ আগামী 10 তারিখ জুনের খেলাতে যদি বৃষ্টি হয়ও আমাদের খেলা চলবে। এরই মধ্যে প্রাথমিকভাবে পরীক্ষা করা হয়েছে ফ্লাড লাইটের আলো। তাতে দেখা গেছে আপাতত জ্বালানোর প্রয়োজন পড়বে না ক্যানোপির লাইট। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় শিশু সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আমরা এই দাবির পক্ষে অনড় রয়েছি। আমরা সুস্পষ্ট ঘোষণা ব্যতীত কোনোভাবে এই জায়গা ছেড়ে যাব না। 3 দফা আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের। সব পক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস উপদেষ্টা মাহফুজের। এবং ঢাকার 2 সিটিতে বসছে 19টি পশুর হাট। প্রস্তুতি চলছে পুরো দমে। ঈদের আগের 3 দিন সহ 5 দিন চলবে বেচাকেনা। ভালো দামের আশায় যশোরের খামারিরা। এ ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়।